দেখছেন এটি নিউজ বিশেষ এই নিউজ আওয়ার এক্সট্রা থেকে প্রণব সাহপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে ৪৬ বছর আগে ইতিহাসের সেই নিকৃষ্টতম ঘটনা আমরা বারবার স্মরণ করি এভাবে কিভাবে পিতার হত্যায় রক্ত লাল করেছিল এদেশের কিছু জানোয়ার। দর্শক, আমরা সকাল থেকে যারা এটি নিউজ দেখছেন নিশ্চয়ই তারা দেখেছেন যে এবার আমরা বলছি যদি সেই ৭৫-এর ওই ভোরবেলা যদি খবর বেরোতো যে বঙ্গবন্ধু মরেননি, তাহলে বাংলাদেশের চিত্রটি কী হতে পারত। সকাল থেকে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, নানাভাবে বিশ্লেষণ আমরা শুনেছি। এবার এই শেষ টানবো যে আয়োজনটি নিউজ আওয়ার এক্সট্রার, সেটাতেও তার একটা রেশ থাকবে। আমরা একটু দেখার চেষ্টা করব জাতির পিতা কিভাবে কোথা থেকে কোথায় এনে আমাদেরকে দাঁড় করে দিলেন। এক অবিস্মরণীয় অধ্যায়। এই অবিস্মরণীয় অধ্যায়ের কিছুটা আমরা দেখার চেষ্টা করব। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি একটু পরিচয় করে দিতে চাই। মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম স্যারকে আমরা পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা পেয়েছি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ স্যারকে। স্যারের লেখা দারুণভাবে আলোড়িত করে, কৃতজ্ঞতা ভরে, মানে কৃতজ্ঞতার তো আর শেষ নেই, স্যারের কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আমরা জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন স্যারকে পেয়েছি। স্যার, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আয়োজন শুরু করব। কোনো কথা বলতে চাই না, দুটি শব্দ শুধু, একটি শব্দ মুক্তি, একটা শব্দ স্বাধীনতা। এই দুটি শব্দের যে একটি বিশাল ব্যঞ্জনা তিনি আমাদের সামনে এনে দিলেন, করলেন, মরার আগের দিন পর্যন্ত সেই বাংলাদেশের প্রবৃদ্ধির কথা সারা দিন ধরে আলোচিত হচ্ছে, সেগুলো তো আমরাই শুনবো। কিন্তু আমরা কি এই 15ই আগস্ট এড়াতে পারতাম? জাতির পিতা কি জানতেন? বা জাতির পিতার অন্তরাত্মা সেটি কি থেকে কি তিনি সেই নানান ধরনের ফিসফাস ষড়যন্ত্র তিনি কি উপলব্ধি করতে পেরেছিলেন? আমরা ঠিক 1974 সালের 11ই জানুয়ারি কুমিল্লা ক্যান্টনমেন্টে জাতির পিতার অসাধারণ একটি ভাষণ, সেখানে বারবার তিনি বলেছেন এই জাতি রাষ্ট্র সৃষ্টির পেছনে তার যে রাজনৈতিক দর্শন কাজ করেছে সেটি কিভাবে মানুষের উন্নততর সমৃদ্ধতর জীবনের দিকে এগিয়ে নিতে হবে, কিভাবে সততার কথা বলেছেন, কিভাবে পরিশ্রমের কথা বলেছেন। আমি এখনো আপ্লুত হই। আমরা একটু আমার সহকর্মীরা যদি মানে সেটি যে প্রধানমন্ত্রী আসতে পারে অনেক, প্রধানমন্ত্রী যেতে পারি অনেক, কিন্তু আমি তোমাদেরকে জাতির পিতা হিসাবে আদেশ দিচ্ছি, কে পারে এরকম করে বলতে? আমরা একটু দেখে আজকের অনুষ্ঠান, হারুন স্যার আপনাকে দিয়ে আমি শুরু করব, কিন্তু তার আগে সেই বক্তব্যের কিছুটা অংশ একটু দেখিয়ে নিতে চাই। প্রধানমন্ত্রী আসতে পারে অনেক, প্রধানমন্ত্রী যেতে পারে অনেক, আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছি না, আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি। কারণ জাতির পিতা একবারই হয়, দুবার হয় না। প্রধানমন্ত্রী অনেক হবে, অনেক আসবে, প্রেসিডেন্ট অনেক হবে, অনেক আসবে, সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক, তোমরা হবে আমার পিপুলস আর্মি। হারুন স্যার, এই ঘটনা আমরা এড়াতে পারতাম কিনা? এড়ালে আজকে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াতো? জাতির পিতা তো বলেই দিলেন যে তোমরা হবে আমার পিপলস আর্মি, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি কখনো তৈরি না হয়। হারুন স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ প্রণব। আমি আজকে বাঙালি জাতির ইতিহাসে শোকাবহ দিন, জাতীয় শোক দিবস 15ই আগস্ট। আজকে থেকে 46 বছর আগে এই দিন 15ই আগস্ট সেই মহান মুক্তিযুদ্ধের পরাজিত দেশি বিদেশি চক্রের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এ নেতার জন্ম না হলে বাংলাদেশ প্রতিষ্ঠা পেত না, আমরা স্বাধীন জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করতাম না, আজও পাকিস্তানের আমরা থাকতাম। সেই বাঙালি জাতির মহান নেতা, বাঙালির ইতিহাসের মহানায়ক, আমাদের স্বাধীন আমাদের জাতির পিতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্রষ্টা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার
পরিবারের উপস্থিত সকল সদস্যকে 1972 সালের 15ই আগস্ট একদল ঘাতক নৃশংস সেই জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ধারাবাহিকতায় অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বঙ্গবন্ধু, এবং সেদিন যারা শাহাদাত বরণ করছেন তাদের পবিত্র আত্মার প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য আসছি। আপনি বলেছেন একটা রাত পোহালে যদি শোনা যেত যে বঙ্গবন্ধু মরে নাই, এইটা আপনি এখানে দেখিয়েছেন। আরেকটা বলেছেন যে বঙ্গবন্ধু মুক্তি আর স্বাধীনতা, অর্থাৎ স্বাধীন মার্চ ভাষণে বলেছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং এই যে তিনটি কথা বা উক্তি, এর মধ্যে আসলে আমাদের সমগ্র ইতিহাস, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দর্শন সবকিছু উঠে আসে। প্রথম যদি আমি বলি যে বাঙালির অন্তত 1000 বছর ধরে বিজাতীয় এবং ঔপনিবেশিক শাসকদের শাসনাধীনে থেকেছে, কিন্তু কখনো তারা স্বাধীনতা লাভ করেনি। সর্বপ্রথম আমরা স্বাধীনতা লাভ করি 1971 সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। আর যার নেতৃত্বে লাভ করি তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারো যদি প্রণব আপনাকে বলি যে আত্মজিজ্ঞাসা হিসাবে যে বাঙালির ইতিহাসে আরেকটি নাম কি আপনি উদ্ধৃতি করতে পারবেন যিনি বলতে পেরেছেন বা বলেছেন যে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় বলবো আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। এটা একমাত্র বঙ্গবন্ধুর কণ্ঠে উচ্চারিত হয়েছে। বঙ্গবন্ধুকে যখন আগরতলা মামলায় 1 নম্বর আসামি করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আজকের জাহাঙ্গীর গেট থেকে যখন তিনি ঢুকছিলেন তিনি যা বলেছিলেন, কারাগারে রোজনাম চাই তিনি লিখেছেন, বলেছিলেন বাংলার মাটিকে আমি মনে মনে স্পষ্ট করে বললাম যে আমার যদি মৃত্যু হয় তোমার কোলে যেন আমার ঠাঁই হয়। এই যে বঙ্গবন্ধু এই মাটি এবং মানুষের থেকে উত্থিত, এবং তার ভিতরে যেটা হলো বাঙালি সত্তা। আর বাঙালি সত্তা অর্থাৎ বঙ্গবন্ধুকে জাতির পিতা হওয়ার আগে এবং বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি করার আগে প্রথম হতে হয়েছে তাকে বাঙালি, এবং বাঙালি সত্তা বলতে যে তার যে অসাম্প্রদায়িক আদর্শ এবং বাঙালিত্ব, এটাকে তিনি ধারণ করেছেন, তার মনে প্রাণে খাঁটি একজন বাঙালি হয়েছে। এ কারণে আমি বলে থাকি যে 1947 সালে যে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে, বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনে নিয়োজিত ছিলেন সঠিক, কিন্তু 1947 সালে পাকিস্তান তার রাষ্ট্রভাবনা ছিল না। তার রাষ্ট্রভাবনাই ছিল 1940 সালে লাহোর প্রস্তাব ভারতের পূর্ব অঞ্চলে আজকের বাংলাদেশ এবং অঞ্চল নিয়ে আরেকটি স্বাধীন রাষ্ট্র হবে, তার রাষ্ট্র হবে 3টা। যে কারণে 47 সালে পাকিস্তান যখন হলো 4.5 মাসের মধ্যেই তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করলেন। 22 মাসের মধ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলো। বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় তার প্রতিষ্ঠাতা যোগ্য সম্পাদক হলেন, এবং ভাষা আন্দোলন নিয়েই পাকিস্তান সৃষ্টি। ভাষা আন্দোলনের প্রথম পর্বে 11ই মার্চ কারাবরণ করলেন, এবং দ্বিতীয় পর্বে তিনি 11 দিন অনশন পালন করলেন, এবং বন্দী অবস্থায় তিনি 21শে ফেব্রুয়ারি পালনের জন্য নির্দেশনা দিলেন। বঙ্গবন্ধু নিজেই বলেছেন এই ভাষা আন্দোলন আমাদের নিছক রাষ্ট্রভাষার স্বীকৃতির আন্দোলন ছিল না, ভাষা আন্দোলন ছিল আমার, এর সাথে অস্তিত্ব নিহিত ছিল, আমার জাতিসত্তার প্রশ্ন নিহিত ছিল। কেন পাকিস্তান একটা অতএব এই রাষ্ট্র ভেঙ্গে না বাংলা পর্যন্ত বাঙালির অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কোনো মুক্তি অর্জন করা সম্ভব না। যে কারণে ওই ভাষা আন্দোলন যখন করেছেন বঙ্গবন্ধু আবার যখন 1957 সালে মন্ত্রিত্ব ত্যাগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব অব্যাহত রেখেছেন, তখনও তার লক্ষ্য হলো 71 অর্থাৎ বাঙালি জাতীয় মুক্তি। 1966 সালে যখন 6 দফা দিয়েছেন, পাকিস্তান রাষ্ট্র টিকিয়ে রেখে একটা কনফেডারেশন বা ফেডারেশন করার জন্য 6 দফা দেন নাই। 6 দফার শিরোনামই ছিল আমাদের বাঁচার দাবি 6 দফা, এবং এর লক্ষ্যই ছিল বাঙালির মুক্তি, অর্থাৎ মুক্তির সনদ 6 দফা। স্যার তারপরের ঘটনা তো নানাভাবে আমরা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই 15ই আগস্টই এড়াতে পারতাম, বা জাতি হিসেবে, কিংবা জাতির পিতার সেই ভাষণটির বারবার আমার কাছে মনে হয়েছে যে আধুনিক অর্থনীতিবিদদের ভাষায় যদি মানুষই হয়ে থাকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ, অর্থাৎ এই মানুষের শক্তির উপর ভর করে তিনি দেশ স্বাধীন করলেন, তিনি মুক্তির আন্দোলন সংগ্রাম করলেন, যখন মৃত্যুবরণ করলেন, আজকে সারা দিন এটির নিয়ে সেই আলোচনা এসছে। শামসুল আলম স্যার সকালে সেই আলোচনাটা শুরু করেছিলেন যে 9.59 প্রবৃদ্ধি রেখে তিনি মৃত্যুবরণ করলেন, বা তাকে খুন করা হলো, তাকে মেরে ফেলা হলো, কেন করা হলো সেই গবেষণাও হয়তো অনেক বড় জরুরি। অর্থাৎ তাহলে কি বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, বা বাংলাদেশ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেটির জন্য তিনি হয়তো আর অল্প কিছুদিন
বেঁচে থাকলে একটা সাস্টেনেবিলিটি দাঁড়াতো, যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধতর দেশের কাতারে যেত। আমরা সেগুলো দেখব, কিন্তু তার আগে আমরা একটু মানে যে কথা বলছিলাম যে যে জাতি 30 লক্ষ প্রাণ দিয়ে স্বাধীনতা আনতে পারে, তার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে খুব বেশি দেরি লাগবে, এটা হতে পারে না জাতির পিতার বক্তব্য। আমরা একটু শুনে শামসুল আলম স্যার আপনার কাছে যাব। লক্ষ লোক রক্ত দিতে পারে স্বাধীনতার জন্য, সেই জাতি দরকার হলে কোটি লোকের জীবন দেবে বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য। আমি ইচ্ছা করেই একদম ছোট এই বিষয়টি শোনাতে চাইলাম এগুলো, কারণ এই মনুষ্য শক্তির উপর ভর করে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এবং এই শক্তির উপর ভর করেই 74-75 অর্থ বছরে 9.59 জিডিপি। শামসুল আলম স্যার, আপনার কাছ থেকে শুনব। ধন্যবাদ আপনাকে। আজকের এই বেদনাবিধুর দিনে আমি জাতির পিতা সহ তার পরিবার এবং নিকট আত্মীয় এবং তারা যাকে রক্ষা করতে এসে প্রাণ দিয়েছিলেন তাদের সকলের বিদেহী আত্মার প্রতি সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করছি। সেটি হলো, প্রফেসর হারুন সাহেব রাজনৈতিক নেতা হিসাবে তার অবদমিত স্পৃহা, সংগ্রাম, তার জনগণের সঙ্গে সম্পৃক্ততা, তিনি কিভাবে এগিয়ে গেছেন আপসহীনভাবে, সেগুলো কিছুটা তুলে ধরার চেষ্টা করেছেন। আর আপনি যে প্রশ্নটা করেছেন, আমি মনে করি তার উত্তরে বলবো আমি, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি একজন সংগ্রামী ছিলেন, শুধু এটুকু নয়, তিনি একজন উন্নয়নের দার্শনিক ছিলেন, শুধু সেটি নয়, তিনি সফল রাষ্ট্রনায়কও ছিলেন। সেটি 3.5 বছরে কয়েকটি উদাহরণ যদি আপনাকে দ্রুত আমি দেই তাহলে সেটি প্রতিভাত হবে। একটি সংবিধান, পৃথিবীর একটি সুন্দরতম সংবিধান 1 বছরের মধ্যে সম্পন্ন করে 16ই ডিসেম্বর 1972 তিনি তাতে স্বাক্ষর করেন, এবং দেশে ফেরার 20 দিনের মাথায় তিনি পুনর্বাসন কার্যক্রমকে দ্রুত দেওয়ার জন্য 1 কোটি রিফিউজিকে পুনর্বাসন করার জন্য, বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দ্রুতই পরিকল্পনা কমিশন গঠন করেন 20 দিনের মাথায়, 31 জানুয়ারি 1972। এবং সেটিও ছিল একটি অত্যন্ত দূরদর্শী পদক্ষেপ, সাহসী পদক্ষেপ। সাহসী বলছে এই কারণে, তখন কপটদক শূন্য, বিজয়ের দিন আমাদের আত্মসমর্পণ যে হলো 16ই ডিসেম্বর, সেদিন সকালে পাকিস্তানিরা তৎকালীন রাষ্ট্র ব্যাংকের সমস্ত টাকা এনে পুড়িয়ে ফেলেছিল। কোনো প্রকার টাকা সে সময় ছিল না সরকারের হাতে। বঙ্গবন্ধু শুরু করেছিলেন একদম শূন্য হাতে, সেই শূন্য হাতে এসেই তিনি পরিকল্পনা কমিশন দ্রুত করলেন, সংবিধান তৈরি করলেন, নির্বাচন 1973 দিলেন, এবং অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুললেন খুব দ্রুত। এটা আজকে আমার কল্পনা করতে আমি খুব অবাক হই। আপনি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড, পারমাণবিক শক্তি কমিশন এবং পারমাণবিক কৃষি গবেষণা কমিশন, জুট রিসার্চ ইনস্টিটিউট, যেটা ছিল জুট রিসার্চ সেল, একটা স্টাডি কমিটি, সেটাকে ইনস্টিটিউট, বিএডিসি কে পুনর্গঠন, এবং 1972 সালে বিআরডিবি, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করলেন দ্বিস্তর বিশিষ্ট সমবায়কে প্রতিষ্ঠা করার জন্য। গ্রাম গ্রাম বাংলায় তিনি সমবায়ের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। সংবিধানের 16 অনুচ্ছেদ 72 সনের সংবিধানের কথা, সংবিধানে সমবায় মালিকানার কথা বলা হয়েছে, গ্রামে গ্রামে সমবায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এত দ্রুত এই কাজগুলো সম্পন্ন, প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করা, এবং সেই সঙ্গে একটি নির্বাচন অনুষ্ঠান করা, ভারতীয় সৈন্যদের দেশ থেকে চলে যেতে বলা, বৈপ্লবিক একজন ব্যক্তি ছাড়া, বৈপ্লবিক বলব কি, দৃঢ় মানসিক দৃঢ়তা সম্পন্ন নেতা না হলে এমন দৃঢ় পদক্ষেপ না কারো পক্ষেই সম্ভব ছিল না। একটু আমরা স্মরণ করি, জাপান, ফিলিপিন, দক্ষিণ কোরিয়ায় এখনো কিন্তু আমেরিকান সৈন্য রয়ে গেছে। সেই যুদ্ধের সময় তারা এসেছিল, দ্বিতীয় মহাযুদ্ধে 1954 সালে কোরিয়ায়,
ফিলিপিনে 1945 সালে স্বাধীনতা দেবার সময় যে সংগ্রাম, সেই সময় শ্রমিক বেতে তারা নৌবাহিনীটি রেখে দেয়। বাংলাদেশ দ্রুততম সময়ে 3 মাসের মধ্যে কি সফল নেতা, কি সাহসী নেতা, তিনি ভারতীয় সৈন্যদের চলে যেতে বাধ্য করেন। স্যার আমি একটু আপনার কাছ থেকে সময় চেয়ে নেই যে ওই দিনটি অর্থাৎ 12ই মার্চ 1972 শেষ কুচকাওয়াজটি হচ্ছে ভারতীয় বাহিনীর। আমার প্রায়শই মনে পড়ে সেই ভাষণটি, অর্থাৎ অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা বঙ্গবন্ধু বলছেন, এবং অতি সাম্প্রতি অমর্ত্য সেন একটা আলোচনায় বঙ্গবন্ধু নিয়ে বলছিলেন যে বঙ্গবন্ধু যেটা বহু আগে বুঝতে পেরেছিলেন, ভারতবর্ষ সেটা অনেক পরে বুঝতে পেরেছেন অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলতে গিয়ে। আমি শুধুমাত্র সেই ছোট্ট বঙ্গবন্ধুর ভাষণটি, আর সে সময় ঢাকায় ভূপেন হাজারিকা উপস্থিত ছিলেন, তার সেই বিখ্যাত গানের কিছুটা অংশ শুনে আমি আবারও শামসুল আলম স্যার আপনার কাছে আসতে চাই। ধর্মান্ধতা 23 নম্বর। ধর্মান্ধতার বিপরীতে ধর্মনিরপেক্ষতা, ধর্মান্ধতার বিপরীতে ধর্মনিরপেক্ষতা। আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আছে না? কুলাল কাফিরুনা লা আবুদু মা তা'বুদুনা ওয়া আনতুম তা'বুদুনা মা আবুদ ওয়া লা না'বুদু মা বাদতু ওয়া লা আনতুম তা'বুদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এইটাই হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। স্থাপনা করি রক্তেরে লিখিলা, স্থাপনা করি রক্তেরে লিখিলা, শেখ মুজিবুর বাণী, জয় জয় নবজাত বাংলাদেশ। শামসুল আলম, আমরা শুনছিলাম জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তি বাহিনী, অর্থাৎ শুধুমাত্র একটা হারমোনিয়াম দিয়ে ভূপেন হাজারিকা গাইছেন, জাতির পিতা অসাম্প্রদায়িক রাজনীতির ব্যাখ্যা করছেন। পৃথিবীর ইতিহাসে এটাও কি কম গুরুত্বপূর্ণ ঘটনা? শামসুল আলম স্যার, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সামগ্রিকভাবে যে দৃষ্টিভঙ্গি তিনি নিয়েছিলেন, তিনি বিশ্ব নেতার মতোই যে ওয়ান স্টেটসম্যান হিসেবেই সেগুলো করতে পেরেছিলেন আমি মনে করি। আমি যে কথাটা বলতে চাইবো, তিনি স্বাধীনতার পরও সাহস হারাননি। আমি বলেছি কবরদক শূন্য অবস্থায় তিনি রাষ্ট্র ব্যবস্থা চালু করেছিলেন। প্রথমে টাকা শুরু হয়েছিল পাকিস্তানের টাকার উপরে, কিছু টাকার উপরে সিল দিয়ে। সেই রাষ্ট্রে 1973 সনে তৎকালীন বিশ্ব ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট পিটার গার্গিল বঙ্গবন্ধুকে বোঝাতে চাচ্ছিলেন, তোমরা এই শর্তগুলো না মানলে, মানে আমাদের পাকিস্তানের যে ঋণ নিয়েছে সেগুলো তোমাদেরকেও কিছু ফিরিয়ে দিতে হবে। বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন সাহেব কিছুতেই রাজি হচ্ছিলেন না। তখন পিটার কারগিল বললেন, তোমরা যদি ঋণ না নাও তাহলে তোমরা বাঁচবি কি করে? তোমাদের বাঁচার তো উপায় দেখি না। বঙ্গবন্ধু তাকে বাড়ির জানার কাছে গিয়ে বাইরে দেখে জিজ্ঞাসা করেছিলেন, আপনি বাইরে কি দেখতে পাচ্ছেন? কারগিল বলেছিলেন, সবুজ ঘাসের সুন্দর উঠোন। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, যদি আপনারা কোনো ধরনের সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আমার জনগণের প্রয়োজনে ওইগুলো খেয়ে বাঁচবে, তবু মাথা নত করবে না। আপনি কত সাহস, কত দৃঢ়চিত্ততা, কত দূরদর্শিতা থাকলে সেটা করা যায়। পরবর্তীকালে বিশ্বব্যাংক বিশ্ব সহায়তা দিয়েছিল বাংলাদেশকে, তবে তিনি সেটি কোনো শর্তযুক্ত ভাবে সেটি নেননি। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে যে আমরা আমাদের কৃষির ক্ষেত্রে যে আজকে আমাদের সাফল্যতার ভিত্তিটা বঙ্গবন্ধু রচনা করেছি। স্যার আমি এই কৃষি শিল্প নিয়ে আসব। আমার সঙ্গে আরেকজন স্যার আছেন। আপনি ঠিক যে কথাগুলো বলছিলেন, এই যে শর্তের বেড়াজাল এবং রাজনৈতিক নেতৃত্ব মুখের উপরে বলে ফেলা যে না আমি নিব না, আপনি কি মনে করেছেন যে আপনার এই সহায়তা না নিলে আমি কি মরে যাব, বাংলাদেশের মানুষ কি মরে যাব? যুগে যুগে এই কর্মকাণ্ডগুলো বাংলাদেশের সঙ্গে হয়েছে, ভবিষ্যতে হবে। আমরা জাতির পিতার সময়টাতে দেখেছি, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পদ্মা সেতু নিয়ে দেখেছি, আবার সাম্প্রতিক সময় রোহিঙ্গা নিয়েও দেখছি যে রোহিঙ্গাদের যদি আমরা আশ্রয় না দেই তাহলে ওয়ার্ল্ড ব্যাংক নাকি আমাদের অমুক তমুক তমুক। কিন্তু নিশ্চয়ই বাংলাদেশ সেই জায়গাটিতে নেই। আমরা একটু মোশাররফ স্যারের কাছে যাব, কিন্তু সেই সময়ে যে সমালোচক একটা গ্রুপ তৈরি হলো ঢাকায়, যারা নানাভাবে সমালোচনা করেন, বঙ্গবন্ধুর অসাধারণ একটি ভাষণ আছে যেটা প্রায়শই আমি শোনার চেষ্টা করি, যে কোথায় ছিলে চান্দুরা, ইয়াহিয়া খানের দালালি করেছ, আইয়ুব খানের দালালি করেছ, এখন এসে বড় বড় কথা। আমি শুধুমাত্র সেই
74 সালের 11ই জানুয়ারির কুমিল্লা ক্যান্টনমেন্টের পাঁচজন ইয়েতে সেই জায়গায় কিছুটা ইঙ্গিত বঙ্গবন্ধু দিয়েছেন। আমরা একটু শুনে মোশাররফ স্যার আপনার কাছে আসবো। বিদেশির অর্থে বাংলার স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, রাতের অন্ধকারে নিরপরাধ মানুষকে হত্যা করে, যারা বিদেশি আদর্শ বাংলার মাটিতে চালু করতে চায় তাদের বাংলার মাটিতে স্থান হবে না। মনে রেখো তোমরা, তাদের শেষ বাংলার মাটিকে শেষ করতে হবে। কেমন করে একটা লোক নিজের দেশের মাতৃভূমিকে বিক্রি করতে পারে পয়সার লোভে, ভাবতে আমি শিহরিয়ে উঠি। মোশাররফ স্যার আপনার কাছ থেকে শুনবো যে এই যে কঠিন কঠোর বাস্তবতা আমরা দেখেছি যে ধীরে ধীরে 15ই আগস্টের দিকেই কিন্তু নিয়েছে। স্যার কি যুক্ত করবেন? প্রথমেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু, তার পরিবার এবং অন্যান্য যারা শহীদ হয়েছেন 15ই আগস্ট 75-এ, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এছাড়াও অন্যান্য সকল শহীদ, মুক্তিযুদ্ধ, জাতীয় চার নেতা এবং নানা আন্দোলনে সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যেই জিনিসটি ইতিমধ্যে আলোচনা হয়েছে, প্রফেসর হারুনুর রশিদ সাহেব এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যেই বিষয়গুলি আলোচনা করেছেন সেগুলির সূত্র ধরেই বলতে চাই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন যথেষ্ট দক্ষ প্রশাসক, দক্ষ রাজনীতিবিদ, এবং তিনি এর আগে 2বার মন্ত্রিত্ব করেছেন এবং তার সাথে যারা কাজ করেছে, তিনি অনেক অর্থনীতিবিদদেরকে প্ল্যানিং কমিশনে যুক্ত করেছিলেন, তাদেরও পরামর্শ নিয়েছেন এবং দেশকে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য উনি নানা পদক্ষেপ নিয়েছেন। যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য সেটি হলো যে 1 কোটি শরণার্থী ভারত থেকে ফিরে এসেছে, হাজার হাজার বাঙালি কর্মচারী এবং অন্যান্য যারা আছে পশ্চিম পাকিস্তানে ছিল তারা ফিরে এসেছে, তাদের সকলের পুনর্বাসন, রাস্তাঘাট ভাঙা, তারপরে সেগুলিকে বিপর্যস্ত করে ফেলা হয়েছে, সেগুলি দেশে কোনো অর্থকরী নাই, দেশের মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর পুনর্গঠন সবকিছু তাকে করতে হয়েছে এবং সেখানে তার যারা সহযোগী ছিল তারা সহায়তা করেছে। কিন্তু নানা পদে পদে এই আমাদের দেশের মানুষ, আমাদের দেশের অসৎ যেসব লোকজন আছে তাদের বাধার সম্মুখীন তাকে হতে হয়েছে এবং বিভিন্ন সময়ে তিনি আক্ষেপ করেছেন, যারা দুর্নীতি করে, দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে উচ্চারণ করেছেন কঠিন কণ্ঠ। কিন্তু যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আত্মমর্যাদাশীল ভাবে তিনি দেশ শাসন পরিচালনা করেছেন। যে বিষয়টি শামসুল আলম সাহেব বলতেছিলেন যে বিশ্ব ব্যাংক কিছুটা প্রচ্ছন্ন হুমকিও দিয়েছিল যে তারা যদি ঋণের অংশ না নেই বাংলাদেশ, তাহলে তারা বন্ধ করে দিবে ভবিষ্যতে। বঙ্গবন্ধু বলেছিলেন যে প্রয়োজন নাই যদি তোমরা সেরকম বলো। তবে আমরা যেটি জানি, আমাদের যারা ওই সময় অর্থনীতিবিদ ছিলেন, কাজ করেছেন, তাদের কথা থেকে শুনেছি, বঙ্গবন্ধু আবার আমাদের লোকজনের সাথে বসেছিলেন, বসে তিনি বলেছেন যে বিশ্ব ব্যাংকের যে সকল চালু প্রকল্প এখনো বাংলাদেশে চলমান, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের জন্য না, শুধু বাংলাদেশের জন্য যে প্রকল্পগুলি আছে তাদের ঋণের দায়িত্ব আমরা নিতে পারি এবং সেটি পরে নিয়েছিলেন। সেটি কিন্তু বিশ্ব ব্যাংকের কোনো চাপে নয়, এটি একটি আপনার নীতির প্রশ্নে দায়িত্বের কারণে বঙ্গবন্ধু সেটি নিয়েছেন। বঙ্গবন্ধুর সময়ে 104টি দেশের স্বীকৃতি বাংলাদেশ লাভ করেছিল, জাতিসংঘের সদস্য পদ লাভ করেছিল, ওআইসির সদস্য পদ লাভ করেছে এবং যেই কথাটি প্রণব আপনিও বলেছেন যে শেষ বছরে 9.5% গ্রোথ কিন্তু দেখা দিয়েছিল। 73 যেই 5-year প্ল্যান করা হয়েছিল সেটার মধ্যে সমস্ত উন্নয়নের সমস্ত
সব তিনি তৈরি করে দিয়েছিলেন। এবং আর একটা জিনিস আমি এখানে উল্লেখ করি, অনেকে কিন্তু আপনার ওই যে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং দেশে রাষ্ট্রপতির শাসন, একদলীয় শাসন, এটার খুব সমালোচনা করেছে। আমার এক দাদা এই সময়ে সংস্থাপন সচিব ছিলেন, তিনি আমাকে বলেছেন যে বঙ্গবন্ধুকে আমরা যত আলোচনা করি ততই তার যে উদারতা এবং তার প্রজ্ঞা বের হয়ে আসবে। তিনি যে আজীবনের জন্য ওই কাজ করে ফেলেছিলেন তা না, দেশকে একটা পুনর্গঠনের পথে নিয়ে তিনি আবার হয়তো সেটি পরিবর্তন করেন। এবং তিনি এই এমন কোনো বিষয় না যে আমি নিজেই দেশ শাসন করব, কারণ গণতন্ত্রের জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। স্যার এই সমালোচকরা যে কথা বলছিলাম বঙ্গবন্ধুর সেই ভাষণটি যে কোথায় ছিলে চান্দুরা, একদম এই শব্দগুলো ব্যবহার করে যে সারা জীবন ইয়াহিয়া খানের দালালি করেছো, আইয়ুব খানের দালালি করেছো, আর এখন এসে বড় বড় অসাধারণ বক্তৃতায় সেগুলো বলছেন। বিশেষ করে বিবিসি সিরাজুর রহমান তার একটি ইন্টারভিউ নেন যে বিশেষ করে এই তার দ্বিতীয় বিপ্লব কর্মসূচি সম্পর্কে পরিষ্কার কথা যে আপনি নাকি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করছেন, সংবাদপত্র বন্ধ করে দিচ্ছেন। বঙ্গবন্ধুর স্ট্রেট জবাব, ব্রিটেনে কত পার্সেন্ট মানুষ খবরের কাগজ পড়ে? 2%, 5%, 3%? সিরাজুর রহমানের উত্তর 5%। বাংলাদেশের সেই সময় 72, 73, 74, 75 সালে কত পার্সেন্ট মানুষ সংবাদপত্র পড়তো? কত পার্সেন্ট মানুষ শুধুমাত্র হেডলাইন পড়তো? 5%-এরও নিচে। তাহলে যদি আমি নিউজ প্রিন্ট বিদেশে রপ্তানি করে গরিব নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিতে পারি, সেটা কি আমার দোষের? অর্থাৎ এই দুর্ভাগা জাতিকে সেই সময়ে এসব কথা কে বোঝাবে? আমরা হারুন স্যারের কাছ থেকে সেই ব্যাখ্যাগুলো শুনবো। একদম ছোট একটা বিরতি নিয়ে আবারও আমরা ফিরতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। আমরা বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। হারুন স্যার, আপনাকে বলছি যে কি এক দুঃসহ ষড়যন্ত্রের ভিতর দিয়ে প্রতিটি দিন রাত্রি জাতির পিতাকে কাটাতে হয়েছে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে সে রাতে অর্থাৎ 15ই আগস্টের আগের দিন রাতে কোন অ্যাম্বাসেডারের গাড়ি 32 নম্বরের সড়ক জুড়ে প্রদক্ষিণ করছিল, কোন দূতাবাসটি এবং কোন 3টি দূতাবাস সারা রাত ধরে কাজ করলো, কোন দেশ থেকে জাতির পিতার হত্যাকাণ্ডের খবরটি প্রথম রেডিওতে ভেসে এলো। এই যে বিষয়গুলো, অর্থাৎ তাদের দোসর ষড়যন্ত্রকারীরা তো এ দেশে বসেই কাজ করছে, সেটি কুমিল্লা ক্যান্টনমেন্টের সেই ভাষণে আমরা প্রায়শই বারবার দেখাই, এই কারণে যে সেই ভাষণের একটি ছবিতে সেই ঘাতকের ছবিগুলোও কিন্তু রয়েছে। এটি একটি দিক। আবার অন্যদিকে জাতির পিতা শুধুমাত্র মানুষের শক্তির উপর ভর করে দাঁড়ানোর চেষ্টা, স্বাধীন করে ফেলা, অর্থনৈতিক মুক্তির দিকে ধাবিত হওয়া। আমার স্পষ্ট মনে পড়ছে যে 1972 সালের 30শে জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে তার যে ভাষণ, যে টাকা নেই, পয়সা নেই, চাল নেই, ডাল নেই, তারপরে শূন্য হাতে সব কিছু হলো, এটার নামই তো বঙ্গবন্ধু। আমরা একটু সেই ভাষণটি শুনে হারুন স্যার আপনার কাছে যাব। পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি।
এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। তোমাদের কাছে আমি চাই যে যেভাবে যদি আরো 2 মাস লাগতো কি 3 মাস লাগতো স্বাধীন হতে, তো তোমরা যুদ্ধ করতে না? যদি 1 বছর লাগতো যুদ্ধ করতে না? না খেয়ে কষ্ট করতে না? তোমরা শত্রু মোকাবেলা করতে না? গুলি খেয়ে মরতে না? এই 1 বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে। করবা? আমি জানি তোমরা করবা। যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা মতো তোমরা করেছো, নিশ্চয়ই করবা। এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না। হারুন স্যার, এই বিশ্বাসে বাঁচা আবার বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রে মরে যাওয়া, সবকিছু মিলে কি যুক্ত করবেন? আপনাকে ধন্যবাদ প্রণব। বঙ্গবন্ধুর এই যে একটা মূল্যবান ভাষণ আমাদের সামনে আপনি তুলে ধরলেন, এবং তার বক্তব্য থেকেই কিন্তু এটা স্পষ্ট যে তিনি কত আত্মপ্রত্যয়ী এবং জনগণের উপর তার কত আস্থা বা বিশ্বাস। বঙ্গবন্ধু যে মুক্তি ও স্বাধীনতা, শুধু স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাই বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল, তাহলে তো 71 সালেই বঙ্গবন্ধুর লক্ষ্য অর্জিত হয়ে গেছে। এই বাংলাদেশ কিভাবে গঠিত হবে, এর প্রশাসন ব্যবস্থা কিভাবে হবে, এর অর্থনৈতিক রূপ কিভাবে হবে, সবকিছু সম্পর্কে বঙ্গবন্ধুর একটা স্বচ্ছ পরিচ্ছন্ন রূপকল্প বা ধারণা ছিল। যে কারণে আমার দেখা নয়া চীন এই গ্রন্থটি পাঠ করলে দেখবেন 1952 সালে যখন চীন শান্তি সম্মেলনে গেলেন, তিনি সম্মেলন শেষ, তারপর দেশ সত্তার মতো তিনি থাকলেন। চীনের বিশ্ববিদ্যালয়ে গেলেন, লাইব্রেরিতে গেলেন, তিনি কৃষি উৎপাদন ব্যবস্থা দেখলেন, তারপর তিনি সেই শ্রমিকের যেখানে বসবাস সেখানে গেলেন। চীনকে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। কেন করেছিলেন? বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালির জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, প্লাস সেই রাষ্ট্রটি আবার তিনি কিভাবে গড়ে তুলবেন সে সম্পর্কেও তার একটা স্বচ্ছ ধারণা এবং বঙ্গবন্ধুর মধ্যে ছিল। আমার আগে যে 2 জন সম্মানিত আলোচক আলোচনা করেছেন যে বঙ্গবন্ধুর 3.5 বছরের শাসনামলে যা করেছেন, এটা হলো যে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ শূন্য হাতে সূচনা, এবং যে বাংলাদেশ অস্তিত্ব নিয়ে টিকে থাকবে কিনা বিশ্বের বড় বড় পণ্ডিত তারা কিন্তু সংশয় সন্দেহ প্রকাশ করেছেন। সেই বাংলাদেশে 3.5 বছরে এমন কোন সেক্টর নাই রাষ্ট্র এবং জাতির যেখানে বঙ্গবন্ধুর হাতের স্পর্শ নাই। বেতবুনিয়া উপগ্রহ 1975 সালে বঙ্গবন্ধু সেটা প্রতিষ্ঠা করেছেন, আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করেছেন। কাজে এভাবে যদি এক একটা করে আমরা সেক্টর ধরি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে। এখন বঙ্গবন্ধুর এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন ছিল, শুধু বাংলাদেশ প্রতিষ্ঠাই একমাত্র স্বপ্ন ছিল না, সেই বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে, এক কথায় যদি বলি ক্ষুধা দারিদ্র অশিক্ষা এবং সাম্প্রদায়িকতা মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, যেটাকে বঙ্গবন্ধু বলছেন সোনার বাংলা। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু এখানে আমাদের অ্যাম্বাসেডর মহোদয় বলেছেন যে আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যে কারণে স্বাধীনতার পরপর তিনি সংসদীয় গণতন্ত্রে ফিরে গেছেন এবং বহুদলীয় গণতন্ত্র চর্চা করেছেন। কিন্তু 5 জন সংসদ সদস্যকে দিবালোকে হত্যা করা হয়েছে এবং কয়েক হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে। বিশেষ করে যারা চীনপন্থী এবং মুক্তিযুদ্ধের সময় যারা এটাকে মুক্তিযুদ্ধকে বলেছে 2 কুকুরের লড়াই, তারা অস্ত্র হাতে নিয়ে আবার যখন নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করলো, তখন এমন একটি বৈরী রাজনৈতিক পরিস্থিতি যে কারণে বঙ্গবন্ধু 72 সালে করেন নাই, 73 সালে করেন নাই, 74 সালে করেন নাই, এমনকি 75-এর সংবিধানে জরুরি অবস্থা ঘোষণার বিধানও 72-এর সংবিধানে ছিল না। যে কারণে 75-এ এসে যখন তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিলেন, এটা আমাদের ভালো করে উপলব্ধি করা প্রয়োজন। আপনারা একজনে বলেছেন যে বঙ্গবন্ধুর তো ক্ষমতার প্রয়োজন ছিল না, তিনি জাতির পিতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রের স্রষ্টা এবং বাংলাদেশের মানুষের হৃদয়ে তার স্থান, তার আর কি ক্ষমতা প্রয়োজন আছে? কেন তিনি করেছিলেন দ্বিতীয় বিপ্লব? করেছিলেন 5টা তার মূল লক্ষ্য ছিল।
একটা ছিল জাতীয় ঐক্য, 2 নম্বর হলো খাদ্যের সংসমৃদ্ধ অর্জন, 3 নম্বর ছিল জনসংখ্যা নিয়ন্ত্রণ, 4 নম্বর ছিল দুর্নীতির মূল উৎপাটন, 5 নম্বরে ছিল বিকেন্দ্রীকৃত প্রশাসন এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো। এই যে 5টা মৌলিক বিষয়, এই 5টা মৌলিক বিষয়কে যদি আমরা সামনে রাখি তাহলেই তো আমরা বুঝতে পারি যে বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব বা সিস্টেম চেঞ্জের কর্মসূচি কেন করছিলেন। তিনি তো আজীবন রাজনীতি করেছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, যারা নির্যাতিত, অসহায়, স্বামী পরিত্যক্তা, বিধবা, বৃদ্ধ, সেই সব মানুষ, তাদের জন্য তিনি আশ্রয়ের ব্যবস্থা করবেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন এবং সবাই যেন শিক্ষার আলো পায়। এইভাবে তিনি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। যে কারণে যদি বলি যে বঙ্গবন্ধু একথাও বলেছেন, আমাদের অ্যাম্বাসাডর মহোদয় যথার্থই বলেছেন যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিতে যে তিনি একটি জাতীয় দল গঠন করেছিলেন জাতীয় মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে নিয়ে, এটা ছিল তার সাময়িক পদক্ষেপ। তিনি বলেছিলেন যে এক পর্যায়ে আবার তিনি বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাবেন, কিন্তু তার মূল যে 5টি লক্ষ্য আছে, খাদ্য সংসমৃদ্ধ অর্জন, আজকে আমরা তার যোগ্য যদি বলি যে তার জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর রক্ত এবং আদর্শের উত্তরাধিকারী, তার নেতৃত্বে আমরা খাদ্য সংসমৃদ্ধ অর্জন করেছি না? আর যেটা বাংলাদেশকে বলেছে একসময় অবজ্ঞা করে তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশ আজকে শ্রীলঙ্কাকে এইড দিচ্ছে না। আজকে বঙ্গবন্ধু জন্ম নিয়ন্ত্রণের কথা, জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেছেন, আজকে আমাদের জন্ম নিয়ন্ত্রণের হার হলো 1.32%, অর্থাৎ নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে রয়েছেন। দুর্নীতির মূল উচ্ছেদের কথা বলেছেন, তিনি দুঃখ করে বলেছেন যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, কিন্তু এই যে রেখে গেল, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি, এদেরগুলো নিয়ে গেলে আমি বাঁচতাম। দুঃখ করে, অনেক কষ্ট করে তিনি একথা বলেছেন, কেন কষ্ট করে বিদেশ থেকে টাকা এনেছেন, তারপর যদি সেগুলো আবার এভাবে দুর্নীতিগ্রস্ত হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন, সেটাকে শক্তিশালী করার চেষ্টা করছেন, এমনকি ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং নেতৃস্থানীয় অনেককে এর আওতায় কিন্তু নিয়ে আসছেন। এভাবে তিনি কাজ করছেন। তারপর যদি বলে বিশ্বে বঙ্গবন্ধু বলেছেন যে যে জাতির ভিক্ষুকের জাতির কোনো মর্যাদা নাই, কাজে বাঙালিকে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্বে প্রতিষ্ঠা লাভ করতে হবে, এটা তার আরেকটি লক্ষ্য ছিল। আজকে বঙ্গবন্ধুর অবর্তমানে তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের একটা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে কি স্বীকৃতি লাভ করেনি? আজ বঙ্গবন্ধু ওই ভাষণে বলেছিলেন, যখন সিস্টেম চেঞ্জে তিনি গেলেন, বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি এমন একটা সময় আসবে যখন সারা বিশ্ব বিস্ময়ের সঙ্গে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে, তারা বলবে যে বাংলাদেশ কিভাবে এই উন্নয়ন সম্ভব হলো, এটা করলো। আজকে বঙ্গবন্ধুর সেই যে ভবিষ্যৎবাণী, তার যে দূরদৃষ্টি, তার যে স্বপ্ন, আজকে আমরা দেখি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটা সফল হচ্ছে। যে কারণে বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন। আজকে মুজিব বর্ষে বঙ্গবন্ধু কন্যা তিনি 4.5 লক্ষ সেই গৃহহীন আশ্রয়হীন বস্তিবাসীর জন্য পাকা ঘর তৈরি করে দিচ্ছেন। স্যার আমি একটু আসবো, আমি একটু শামসুল আলম স্যারের কাছে যেতে চাই। স্যার, হারুন স্যার একদম পরিষ্কার করে বললেন যে আমার 5টা কর্মসূচি, এই 5টা কর্মসূচি যত দ্রুত বাংলাদেশের মানুষের সামনে রাখা যেত তত তাদের মঙ্গল। এই হচ্ছে মোটা দাগে পরিষ্কার কনসেপ্টটি, যে আমরা এখন আধুনিক বিশ্বে আধুনিক অর্থনীতিবিদরা বলছি যে এটিই ছিল প্রফেশনাল ওয়েলফেয়ার বেসড ইকোনমি, একদম যেটা কানাডাতে এই মুহূর্তে চলছে, অস্ট্রিয়াতে চলছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি বাঙালি জাতি যারা 30 লক্ষ প্রাণ দিল, কিংবা তাহলে কি বাঙালি জাতি পাকিস্তানের সঙ্গে এত বড় লড়াই করলো, এই সামান্য অপপ্রচার গুজব তাদের কাছে হেরে গেল? বারবার সে কথা বলছি, সে রাতে মার্কিন এম্বাসির কি কাজ ছিল যে সারা রাত ব্যাপী তারা আলো জেলে অফিস করলেন? পাকিস্তান দূতাবাসের কি কাজ ছিল? কিংবা সেই অ্যান্থনিও মেশকারহেন্সের সঙ্গে ফারুক রশিদের ইন্টারভিউ, যে অনেক আফটার লট অফ অ্যারেঞ্জমেন্ট আমরা মেজর জিয়ার সাথে দেখা করলাম এবং 26শে মার্চ তিনি বলছেন যে তোমরা জুনিয়ররা, অফিসাররা এই কর্মকাণ্ড যদি করতে পারো তাহলে তোমরা এগিয়ে যাও। এগুলো তো আমরা প্রকাশ্যেই গণমাধ্যমে বারবার আমরা দেখি। কিন্তু অন্যদিকে যদি বঙ্গবন্ধুকে দেখি, তিনি যে সিস্টেমের কথা বলছেন, বারবার বলছেন যে মানুষকে সম্মান করতে হবে, অর্থাৎ মানুষকে সম্মান দিয়েই কি তিনি প্রাণ বিসর্জন দিলেন? আমি একটু ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেখে আমি শামসুল আলম স্যার আপনার কথা শুনবো। আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। এ বেটা কোত্থেকে আসলি? সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো এ স্বাধীন দেশ, ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়।
যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পরিশ্রমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। আর তোমরা কাজ করিয়া, একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু, আমাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের বলবো কেন, আমি তো আপনাদের একজন। আমাদের লেখাপড়া শিখাইছে কিনা? আমার বাপ মা, আমরা মনে করি বাপ মা। আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমার আজ ডাক্তারি পাস করায় কে? আজ ইঞ্জিনিয়ারিং পাস করায় কে? আজ সায়েন্স পাস করায় কে? আজ বৈজ্ঞানিক করে কে? আজ অফিসার করে কে? কার টাকায়? বাংলার দুঃখী জনগণের। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শিক্ষিত ভাইরা, আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? 4 টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, 4 টাকায় ডাক্তার সাহেব, 4 টাকায় অফিসার সাহেব, 4 টাকায় রাজনীতিবিদ সাহেব, 4 টাকায় মেম্বার সাহেব, 4 টাকায় সব সাহেব। সমাজ যেন খুনে ধরে গেছে। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। শামসুল আলম স্যার, এই সাধারণ মানুষকে সম্মান দেখাতে গিয়ে শুধুমাত্র কি অপপ্রচার আর গুজবের কাছে আমরা হেরে গেলাম? অপপ্রচার এবং গুজব তো ছিলই, এবং একটা প্রয়াস ছিল, যাদের কথা বললেন রাত জেগে কার্যালয় খোলা রেখেছে, তাদের প্রয়াস ছিল বঙ্গবন্ধুকে একজন ব্যর্থ শাসক হিসাবে চিহ্নিত করা, সার্বিকভাবে এই প্রচেষ্টা ছিল। কিন্তু তিনি প্রকৃত অর্থে ছিলেন একজন বাস্তববাদী নীতি নির্ধারক। আপনারা জানেন, স্বাধীনতার প্রথম সঙ্গত কারণে রাষ্ট্রায়ত্তকরণের ব্যবস্থা নিতে হয়েছিল শিল্প বিকাশের, কারণ কোনো উদ্যোক্তা তখনও ছিল না, তৈরিও হয়নি। বঙ্গবন্ধুর মধ্যমেয়াদী পরিকল্পনা ছিল ব্যক্তি খাতের বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং সদ্য স্বাধীন হওয়া দেশের জাতীয় বাজেটের প্রস্তাবনাগুলোর দিকে যদি আপনারা তাকান, তাহলে এই বিষয়টি স্পষ্ট হবে যে কথাটা আমি বলতে চাইছি। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি ছিলেন বাস্তববাদী। ৭৪-৭৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতে বিনিয়োগের ঊর্ধ্বসীমা 25 লক্ষ থেকে 3 কোটি টাকা করা হয়েছিল। 3 কোটি মানে আজকে এটা বহু প্রায় 15 গুণ আপনি করতে পারেন, 10 থেকে 15 গুণ। তো সেই সময় এই সীমাটা তিনি বাড়িয়েছিলেন, এবং ক্রমান্বয়ে 3-4 বছর যখন কিছু উদ্যোক্তা তৈরি হওয়ার চেষ্টা হলো, 133টি কারখানা তিনি ব্যক্তি উদ্যোগের দিয়ে দিলেন। ডিরেগুলেশনের প্রথম পর্যায়টা শুরু হয়েছিল বঙ্গবন্ধুর আমলে, এবং তার ফল যখন দেশ ঘুরে দাঁড়াচ্ছিল, আপনি জানেন, আমি কয়েকটি তথ্য দিই আপনাকে। 1969-70 সনে দেশে চিনি উৎপাদন হইতো 88,000 মেট্রিক টন, ঠিক স্বাধীনতার আগের বছর, আমাদের সংগ্রামের আগের বছর। 74-75 এসে সেখানে 98,000 লক্ষ টন হলো। পাকিস্তানি আমলের শেষ পর্যায়ে সীমাকে ছাড়িয়ে 3-4 বছর উৎপাদন, বিশেষ করে চিনির উৎপাদন বেড়ে গেল। কাপড় হতো 59 মিলিয়ন গজ, হয়েছে আমাদের 69-70-এ। 74-75 84 মিলিয়ন গজ তৈরি হলো। আমি যে কথাটা বলতে চাইছি, বঙ্গবন্ধুর বাস্তবতা বোধ, বাস্তব নীতি, এবং তিনি সমাজতন্ত্রের কথাও বলেছেন, আবার এটাও বলেছেন যে কোনো ইজো ইম্পোর্ট করে সমাজতন্ত্র হবে, সেই সমাজতন্ত্র আমি চাই না। আসলে তিনি যেটা চেয়েছেন, শোষণহীন সমাজ ব্যবস্থা, যেখানে উনি বলেছেন বড় বড় ভুঁড়িওয়ালাদেরকে আমি সুযোগ দেব, পুঁজিপতিদের। সে কারণেই তিনি গরিব, সাধারণ মানুষ, শ্রমিক, মুঠো মজুরের স্বার্থ চিন্তা করে আপনি কৃষি পণ্যের মোটামুটি নিম্নতম দারও বেঁধে দিয়েছিলেন। শিল্প পণ্য সহজে সরকার দেওয়ার জন্য কসকর তৈরি হয়েছিল, আপনার যদি মনে থাকে। অর্থাৎ কল্যাণমুখী রাষ্ট্র করার জন্য তিনি নিজস্ব মডেলে বলেছেন, তিনি উৎপাদন 5টি কারণে একদলীয় ব্যবস্থায় গিয়েছেন। অবশ্যই সেটা ছিল সাময়িক ব্যবস্থা, এবং এমন একটা সময় বঙ্গবন্ধুকে আক্রমণ করা হলো যে সময় দেশ ঘুরে দাঁড়িয়েছে। আমি কতগুলো ফিগার তো আপনাদের দিলাম, আপনার প্রবৃদ্ধির হারের কথা জানেন, 9.5% হয়েছিল 74-75-এ। তো এমন একটা সময় করা হলো যখন তিনি পুরোই ঘুরে দাঁড়াচ্ছিলেন অর্থনীতি নিয়ে। সামগ্রিক
অর্থনীতির ব্যবস্থাপনায় তিনি দক্ষতার পরিচয় দিচ্ছিলেন। 3-3.5 বছরে এই সাফল্যগুলো আমাদেরকে বলা হয়নি, আনা হয়নি। কেমন আনা হয়েছে, তিনি একজন ব্যর্থ শাসক, যারা সেই প্রতিবিপ্লব করেছিলেন তারা তাদের। আমি গুজবের কথা বলছিলাম, অপপ্রচারের কথা বলছিলাম। আমি ঠিক মানে এই মুহূর্তে আপনার কথা শুনতে শুনতে মনে পড়ছে যে প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন ভাইয়ের একটা লেখা পড়ছিলাম। তিনি বলছেন যে 74 সালে যখন মানে অতিবৃষ্টি এবং বন্যা দেখা দিল, সবার খাদ্য ব্যবস্থাপনার মধ্যে একেবারে নিমগ্ন ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর প্রত্যেকটি ভাষণ যে একটা দারুণ ভাষণ, সেখানে তিনি বলছেন যে যেদিন আমি এখানে এসে নামলাম, মানে আর কি 72-এর 10ই জানুয়ারির কথা বলছেন, যে সেদিন থেকে একটি রাতও আমি কি ঘুমাতে পেরেছি, কি করে মানুষের মুখে অন্ন দিব, সেটাই তো আমার প্রথম চিন্তা। শাহাবুদ্দিন ভাই একটি চিত্র প্রদর্শনী করলেন এবং সে সময় 12 লক্ষ টাকা তিনি বঙ্গবন্ধুর হাতে তুলে দিলেন, যে এই বন্যার্তদের সাহায্যের জন্য। বঙ্গবন্ধু অঝরে কাঁদছেন এবং বললেন যে এই টাকাটি তোর বাবার হাতে নিয়ে দে, তিনি খুশি হবেন। এই টাকা দিয়ে আমি কোনো না কোনোভাবে ব্যবস্থা করে ফেলবো এই মানুষের, আমি যতদিন বেঁচে আছি নিশ্চয়ই আমি এই একটি মানুষকে অনাহারে খেতে দিব না। এটি একটি দিক। পাশাপাশি আমরা যখন আবার তার ভাষণগুলি শুনি, মানে আমি বারবার বলি যে 72-73 সালের সেই বাজেট বক্তৃতা, 73-74-এর সেই বাজেট বক্তৃতা, আমার এখনো মনে হয় যে আসলে কি পরিমাণ একটা স্পিড নিয়ে তিনি কাজ করতেন। মোশাররফ স্যারের কাছে যাব, তার আগে আমি একটু ভাষণটি শোনাবো, কিন্তু একদম ছোট একটি বিরতি নিয়ে ফিরে এসে ভাষণটি শুনিয়ে মোশাররফ স্যার আপনার কাছ থেকে শুনবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, মোশাররফ স্যারের কাছে যাব। স্যার, যে কথা বলছিলাম যে সেই বাজেটের ভাষণের কথাগুলো একটু শোনাতে চাই আপনাকে, যে কি দ্রুততার সঙ্গে মানুষের পরিবর্তনের জন্য জাতির পিতার দিনরাত্রি ছোটা। আপনারা দেখেছেন বাজেট করেছি, খাজনা ধরি নাই, ট্যাক্স ধরি নাই, সামান্য সামান্য বড় লোকদের উপর ধরেছি। কৃষক ভাইদের জন্য কোন দুনিয়া বলতে পারে না যে 6 মাস আমার গরিব কর্মচারী না খেয়ে মরতো, স্কুলের টিচার না খেয়ে কষ্ট পেত। আমি বললাম টাকা নাই, টাকা যেখান দেওয়া জোগাড় করতে হবে, 25 টাকা পর্যন্ত ওদের বেতন বাড়ায় দাও, ওরা পেট ভরে খাক, ওরা কাজ করুক। তাতে আমার 35 কোটি টাকা দিতে হয়েছে। আর এবার 103 কোটি টাকা আমি বাজারে রাখছি কৃষক ভাইদের জন্য। আমি শহরে ফহরে পয়সা খরচ করতে পারবো না, যা টাকা পাবো অধিকাংশ যত পারি গ্রামের কৃষকের জন্য আমি ব্যয় করতে চাই। কারণ কৃষক হলো দেশে জাতের মেরুদণ্ড, মানুষকে বাঁচাতে হবে। টাকা জোগাড় হয়ে যাবে, আমার মানুষকে দুঃখ দেওয়ার পারবো না। মোশাররফ স্যার, কঠিন প্রশ্ন করতে চাই একটি। জাতির পিতা বলছেন যে আমার মানুষকে দুঃখ দেবার পারবো না, টাকা জোগাড় হয়ে যাবে। ঠিক সেই সময়টাতে ঢাকা সেনানিবাসে বসে কাঁটা চামিচে ফিশ কাটলেট খেতে খেতে সারা জীবন পাকিস্তানের ISI-এর কর্মী হয়ে কাজ করে যে লোকটি ডেপুটি সেনা প্রধান হলেন, তিনি ছক কষছেন বঙ্গবন্ধুকে হত্যার। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? কি বলবেন মোশাররফ স্যার? আমি প্রথমেই বঙ্গবন্ধু যেই কৃষির উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ দিয়েছেন এই বিষয়টি উল্লেখ করতে চাই। বঙ্গবন্ধু কিন্তু সবুজ বিপ্লবের সূচনা করেছেন এবং
তার আজীবন তিনি কৃষির উন্নয়নের জন্য কাজ করে গেছেন এবং সেটির পথ ধরেই কিন্তু বর্তমানেও মাননীয় প্রধানমন্ত্রী কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছেন, কৃষিতে ভর্তুকি দিয়ে যাচ্ছেন। ৭৪-এর দুর্ভিক্ষের কথা আপনি উল্লেখ করেছেন। ৭৪-এর দুর্ভিক্ষ কিন্তু অর্থাভাবে হয়নি এবং খাদ্য সংকটের কারণে হয়নি, সেটি বাজার ব্যবস্থার অপ্রতুলতা। এরপরে বহু গবেষণা হয়েছে এর উপরে। অর্থনীতিতে নোবেল প্রাপ্ত অমর্ত্য সেন তিনি নিজেও তার বইয়ে সেটি উল্লেখ করেছেন যে বাজার ব্যবস্থা এবং সরবরাহ ব্যবস্থায় এবং মুনাফাখোর মজুদদারিদের যে কারসাজিতে এই ইয়েটি হয়েছিল এবং বঙ্গবন্ধু সেটি পরবর্তীতে খুব দ্রুত কাটিয়ে উঠেছিলেন। আর যে জিনিসটি আপনি ক্ষমতার যে মোহ, যার কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, একটা সামান্য বিষয় যদি কাউকে কারো শাসন পছন্দ না হয়, তার কাছে সেটির জন্য সারা দেশে আন্দোলন করা যেতে পারে। তারপরে যারা তার সাথে কাজ করেছে, অর্থাৎ যারা ক্ষমতায়, বিশেষ করে যে খন্দকার মোশতাক আহমেদ সহ অন্যান্য যারা আছেন, তারা যদি তার নীতি পছন্দ না হতো, বলতো যে বঙ্গবন্ধু আপনি এইভাবে কাজটা করলে ভালো হয়, নিশ্চয়ই বঙ্গবন্ধু শুনতেন। তারাও তো মন্ত্রী ছিলেন, কিন্তু তারা তো সেই কাজটি করেন নাই। আসল কাজ যেটি হয়েছে, ক্ষমতার মোহে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আমি একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই, বঙ্গবন্ধুই কিন্তু প্রশাসনিক দিক দিয়ে নানা পরিবর্তন এনেছিলেন। ওই যে তার যে সময়ে সংস্থাপন সচিব ছিলেন জনাব মাহবুবুর রহমান, তার বইয়ে তিনি একটা কথা উল্লেখ করেছেন যে অনেক সরকারি কর্মচারী বঙ্গবন্ধুর মৃত্যুর পর অথবা মৃত্যুর আগে সমালোচনা করেছেন প্রশাসক হিসাবে। তিনি প্রশ্নটা করেছিলেন যে তোমরা তো ক্ষমতায় আছো, তোমরা তো ব্যুরোক্রেট, তোমরা কোথায় ছিলে? সরকার স্যার, আপনি যাদের কথা বলছেন, আমি বারবারই একটা ভাষণের উদ্ধৃতি করছি যে কোথায় ছিলে চান্দুরা, মানে সেই তাদের উদ্দেশ্যে করে বঙ্গবন্ধু যখন দ্বিতীয় বিপ্লব কর্মসূচির গভর্নরদের সবাই কথা বলছিলেন, ঠিক তখনও যে সারা জীবন আয়ুবের দালালি, ইয়াহিয়ার অর্থ খাওয়া, আর এখন সরকারি কর্মকর্তা হিসেবে এসে এটা হলো না সেটা হলো না। আমি স্যার একেবারে শেষ ধাপে চলে এসেছি। হারুন স্যারের কাছে আমার প্রশ্ন যে স্যার, সেই যে ফিশ কাটলেট খাওয়া মানুষটি, আইএসআইয়ে সারা জীবন কাটানো মানুষটি, তিনি তার উচ্চাভিলাষী বা তার রাজনীতির প্রতি ন্যূনতম আগ্রহ তো দূরের কথা, শুধুমাত্র ভোগ বিলাস আর রাষ্ট্র ক্ষমতায় নেয়া, এটি একটি দিক। আমি প্রায়শই অবাক হই যে সারা বাংলাদেশে আজকে শোকসভা পালিত হচ্ছে জাতির পিতার 17 জন সদস্য পরিবারের। আমি খুব অবাক হই যে 1972 সালে জাতির পিতা এলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বলছিলেন, বিশেষ করে এই বছরই 8ই অগাস্ট বেগম মুজিবের জন্মদিন আমরা সবসময় পালন করি, বলছিলেন যে 75-এর এই 15ই আগস্টে যখন জাতির পিতাকে হত্যা করা হলো, বেগম মুজিবকে যখন এই সামরিক বাহিনীর লোকেরা, আমরা সবাই জানি কারা তারা, যে আসুন আপনাকে নিয়ে যাই, বেগম মুজিব দাঁড়িয়ে বলেছিলেন যে তাকে হত্যা করেছ, তাকে মেরেছ, তার সামনে আমাকে গুলি করবে, এবং ঘাতকেরা সেটিই করেছিলেন। আমি একটি গান শোনাতে চাই হারুন স্যার, তারপর আপনার কাছে আসব। যে জাতির পিতা অসম্ভব রকমের একটি প্রিয় গান, 1972 সালে হেমন্ত মুখোপাধ্যায় জাতির পিতাকে বসে এই গানটি শুনিয়েছিলেন। বেগম মুজিবের কৃতজ্ঞতা জানাবই এবং আপনার কাছ থেকে শুনবো। হারুন স্যার, এই গানটি শুনে আপনার কাছে আসবো।
আপনার কাছ থেকে শুনবো যে সেই কাঁটা চামচে ফিশ কাটলেট খাওয়া মানুষটির রাজনীতিতে কি অবদান আছে কিনা জানি না, কিন্তু বাঙালি জাতিকে 100 বছর পিছিয়ে নিতে তার অবদান অবশ্যই আছে। কি উত্তর দিবেন হারুন স্যার? আসলে 15ই আগস্টের যে হত্যাকাণ্ড, এটাকে বুঝতে হলে তৎকালীন বিশ্ব পরিসরে যে স্নায়ুযুদ্ধকালীন অবস্থা বিরাজ করছিল, এটা আমাদের বিবেচনায় রাখা দরকার। 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না পাকিস্তানকে যে সমর্থন করছে, সহযোগিতা করছে, সেটা আমাদের বিবেচনায় রাখা দরকার। এবং 73 সালে আলজিয়ার্সে নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে বঙ্গবন্ধু ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। এই যে দুঃখী মানুষের পক্ষে, শোষিতের পক্ষে বঙ্গবন্ধু ক্লিয়ার যে স্টান দিলেন, কাজে বঙ্গবন্ধুকে আমি দেখতে পাচ্ছি যে 71-এ পরাজিত শক্তি তারা প্রতিশোধ নিয়েছে, এক। দ্বিতীয়ত তিনি হলেন সেই স্নায়ুযুদ্ধকালীন বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলের যে রাজনীতি, তার ষড়যন্ত্রের ধারাবাহিকতায় নির্মম শিকার, এর দুই। এখন যেটা হলো যে অশ্রু জলে সেই স্মৃতি কি ভেসে যাবে, যে গানটা হেমন্ত মুখোপাধ্যায় আপনি শুনলেন, এবং সবকিছু কি মুছে যাবে। আসলে বঙ্গবন্ধু বলতেন যে কোনো বাঙালি আমাকে মারতে পারে না, আমাকে স্পর্শ করতে পারে না। এটা সঠিকই বলেছেন যে কোনো বাঙালি যে বাংলাদেশ এবং বাঙালি যে স্বাধীনতায় বিশ্বাস করে, তারা তো বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে না। যারা হত্যাকারী তাদের চেহারায় নাম বাঙালি তো থাকতে পারে, কিন্তু তাদের চিন্তা চেতনা বিশ্বাসে তারা কিন্তু হলো একেবারে খাঁটি পাকিস্তানি। যে কারণে আমরা দেখতে পাই 75-এ 15ই আগস্টের হত্যাকাণ্ডের পরে খন্দকার মোশতাক শুধু যে ক্ষমতার জন্য এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে, নিজেকে শুধু তাই না, আসলে তার এটা হলো ভাবাদর্শ যদি বলি, সে হলো মনে প্রাণে একজন পাকিস্তানি। এবং খন্দকার মোশতাক যে কারণে আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধ চলার সময় কিন্তু কনভার্সন করার জন্য উদ্যোগ নিয়েছিল, যেটা ধরা পড়ে গিয়েছিল। আর জিয়াউর রহমান, যিনি পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসে চাকরি করেছেন, পাকিস্তানে লেখাপড়া করেছেন, উর্দু ভাষায় যে কথা বলতে কমফোর্টেবল ফিল করেছেন, ঘটনাচক্রে তিনি মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছেন, কিন্তু তিনি চিন্তা চেতনা ভাবনায় আদর্শে কি বাংলাদেশকে ধারণ করেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছেন। তাই যদি করতেন যে জাতিপিতার হত্যাকারীতে যারা হত্যা করেছে তারা তো তাকে অ্যাপ্রোচ করেছে, তিনি তো ভালো করে জানতেন, ডেপুটি চিফ অফ দি স্টাফ ছিলেন, তিনি তো রাষ্ট্রপতিকে বা জাতির পিতাকে জানান নাই, বরং তিনি কি করেছেন, গো হেড বলে সিগন্যাল দিয়েছেন। এবং ফারুক রশিদ তারা লন্ডনের ITN টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছে যে জিয়াউর রহমানের সাথে তার কথা হয়েছে, মোশতাকের সাথে তাদের কথা হয়েছে। কাজী বঙ্গবন্ধুকে বাঙালিরা হত্যা করে নাই, জনগণ তাকে কখনো করে নাই। জনগণের যে কারণে আজ বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, 7 মাসের ভাষণ নিষিদ্ধ করা হয়েছে। 21টি বছর বঙ্গবন্ধু নির্বাচিত ছিল রাষ্ট্রীয় প্রোগ্রাম এবং প্রচার যন্ত্র থেকে, কিন্তু আজকে বঙ্গবন্ধুর অবস্থানটা কোথায়? কিভাবে এটা সম্ভব হলো? ওই কারণে ওই যে বঙ্গবন্ধু রাজনীতি, যে কৃষকের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন, গরিব মানুষের কথা বলেছেন, এবং গরিব মানুষ কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি স্থায়ী আসন করে নিয়েছিলেন। যে কারণে যে চোখের জলে আজকে একদিকে যেমন বাঙালি কৃতজ্ঞ বাঙালি জাতি তাকে স্মরণ করছে, অন্যদিকে বঙ্গবন্ধুর স্মৃতি কখনো মুছে যাবার নয়। বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা এক এবং অভিন্ন সত্তা। আজকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্ব জুড়ে বঙ্গবন্ধুর অবস্থান এবং মর্যাদা আসনে তিনি আসীন, নিয়ে বিশ্বে একজন নন্দিত নেতা। যে কারণে ওই যে বলা হয় হৃদয়ের এক নাম, সে নাম রয়ে যাবে। বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর নাম রয়েছিল বলেই ওই খুনি চক্র তাকে হত্যা করেছে, কিন্তু বাঙালির হৃদয় থেকে তার স্মৃতি থেকে তাকে মুছে নিতে পারে নাই। এখানেই হলো বঙ্গবন্ধুর যদি বলি যে প্রকৃত তার যে নেতৃত্ব, এবং অনেকেই এটা বলেছেন যে বঙ্গবন্ধুর মতো দূরদৃষ্টি সম্পর্ক একজন সফল রাষ্ট্রনায়ক, এবং যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। আর গার্ডিয়ান পত্রিকাই তো লিখেছে 1972 সালের 10ই জানুয়ারি যখন তিনি ঢাকায় পা রাখলেন, গার্ডিয়ান পত্রিকার এডিটোরিয়াল ছিল যে when Sheikh Mujib stepped out at Dhaka International Airport, the new republic becomes a solid fact. অর্থাৎ বঙ্গবন্ধু যখন এখানে পা রাখলেন, সাথে সাথে আমাদের নতুন প্রজাতন্ত্র একটা দৃঢ় ভিত্তি লাভ করলো। বঙ্গবন্ধু না থাকলে 71 সালের পরে 72-এ যে অবস্থা, ওই অবস্থা মোকাবেলা করে আসলেই বাংলাদেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখা, এটা খুবই একটা। আমি আসবো আপনার কাছে। আপনি বলছিলেন এবং ব্রিটিশ সাংবাদিক এলান লে বঙ্গবন্ধুর ইন্টারভিউ যখন করছিলেন
পরিষ্কার প্রশ্ন যে আপনার মাত্র 55 বছর জীবন, এই 55 বছর জীবনের মধ্যে 35 বছরই হচ্ছে সীমাহীন দুঃখ দুর্দশায়, এর মধ্যে 966 মামলার আসামি, এই প্রথম 966 সংখ্যাটি পেলাম, এবং 12.5 বছরেরও বেশি আপনি কারা অভ্যন্তরে। এই এত কিছু করে আপনার কি কখনো মনে হয়েছে যে জীবনকে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত করেছেন? বঙ্গবন্ধুর তার উত্তর পরিষ্কার যে আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এটা করেছি, এর বাইরে যদি আরো কিছু করার থাকতো সেটা করার জন্য আমি প্রস্তুত ছিলাম। আমি সেই ইন্টারভিউটির কিছুটা অংশ দেখাতে চাই। নিজের জীবন যিনি বাঙালি জাতির জন্য মর্গেজ করে গেছেন, এবং সেই মানুষটিকে সেই কাটা চামিচে ফিশ কাটলেট খাওয়া টাউট অসভ্যরা যখন এইভাবে অপপ্রচারে নেমে তার সমস্ত অর্জনকে নাশ করতে হয়, তখনই মনে হয় কৃষকের সন্তান, শ্রমিকের সন্তানরাই প্রতিরোধ করে। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরতে চাই, সেই ইন্টারভিউটাও দেখাতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গে থাকুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করব। হারুন স্যার, শেষ কথা আপনার হবে, আপনি ভাবতে থাকুন। আমরা ছোট্ট একটি যে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে যে আপনি তো আপনার সমস্ত জীবনের নানাভাবে নিজেকে বঞ্চিত করেছেন, সেই জায়গাটা একটু দেখে মোশাররফ স্যারের মন্তব্য শুনবো এবং শামসুল আলম স্যারের মন্তব্য শুনবো, তারপর আবারও আমরা আরেকটি জিনিস দেখবো। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় 55 বছরের জীবনে 35টি বছরই সীমাহীন দুঃখ দুর্দশায়, কঠোর আন্দোলন সংগ্রামে 966টি মামলার আসামি, কারা অভ্যন্তরে জীবনের 12.5 বছরেরও বেশি, আর দুবার দাঁড়াতে হয়েছে মৃত্যুর মুখোমুখি। এই কঠিন আত্মত্যাগে আপনার কি কখনো মনে হয়েছে যে ক্ষুদ্র এই জীবনে নিজেকে বহু কিছু থেকে আপনি বঞ্চিত করেছেন? I don't think so, because I have suffered for a cause, and in return I have got love and affection of my people. I'm happy today that my 75 million people emancipated. Now Bangladesh is an independent sovereign state. That is my satisfaction. Human being suffers for a cause, and I have suffered for a cause. I don't mind it. তিনি কিছু মনে না করলেও সে সময়ে অকর্মা বিশ্ব মোড়লেরা ঠিকই মনে করেছিল, আর তাই পাওয়ারফুল কান্ট্রির পাওয়ারফুল ষড়যন্ত্র, সেটাও কি তিনি জানতেন? I know that, but power comes from the people, you remember it. You have a sufficient force in Vietnam. What you have done? You have fought. You have failed to conquer it. Because people are against it. Who can produce the best mechanized army in the world? American government. But you have sent everything to the Vietnam. Have you? Is it possible for you to conquer it? No. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সাহস, সততা, মেধা, প্রজ্ঞা আর আত্মত্যাগ এমনটাই তো হওয়া উচিত। তাহলে তিনি কি ত্যাগ করতে পারলেন না? আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না। আর কি তিনি মর্গেজ করে গেলেন? আমার দেবার মতো যা আছে, একটা জান, তা বাংলার মানুষের জন্য আমি মর্গেজ করে দিয়েছি। আর তাই আমরা দেখছিলাম যে জীবনটি তিনি বাংলাদেশের মানুষের জন্য মর্গেজ করে রেখেছেন। মোশাররফ স্যার, শেষ করব, সমাপনী বক্তৃতায় ভাষণে কি বলবেন আপনি? আমি
আরেকটি সাক্ষাৎকারে শুনেছি যে বঙ্গবন্ধুকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কোনো শত্রু আছে কিনা বা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিনা বা এই ধরনের একটা প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলার মানুষ আমাকে মারবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে একদল বিপদগামী মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার জন্য এবং পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আমি বলবো যে বঙ্গবন্ধুকে মারতে পারে নাই। জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব এখন আরো বেশি শক্তিশালী। আর সেই জন্যই যে অন্নদাশঙ্কর রায়ের ভাষায় বলতে হবে, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা স্যার মানে আজকে একেবারে সময় হাতে, আবারও আমরা অন্য আয়োজনে স্যার আপনার সঙ্গে আমরা যুক্ত হব, কথা বলবো। শামসুল আলম স্যার, একদম ছোট করে মানে শেষ কথা আপনি কি বলবেন? অনেক অনেক কথা হলো। জাতীয় মহান নেতা, তিনি শুধু একটি স্বাধীন দেশের সূচনা করেননি, সমৃদ্ধশালী জাতি গঠনে ভিত্তি স্থাপন করে রেখে গিয়েছেন। অর্থনৈতিক দর্শন তিনি সংবিধানে উল্লেখ করেছেন। সংবিধানে স্থান দিয়েছেন দারিদ্র্য মুক্তির পথ নির্দেশনা। ভূমি ব্যবস্থায় পরিবর্তন এনেছেন। 25 বিঘা পর্যন্ত ভূমি কর মাফ করেছিলেন। 100 বিঘা পর্যন্ত জমির সিলিং বেঁধে দিয়েছেন। সকল পাকিস্তানে আমরা সকল সার্টিফিকেট মামলা প্রত্যাহার করে নিয়েছেন। সুদ সহ কৃষি সুদ মওকুফ করেছিলেন। সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর এই যে সংস্কার, এই যে পরিবর্তন, সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক, আদর্শগত, নৈতিক, সব মিলিয়ে তিনি মহান নেতা, সর্বকালের। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা শেষ করব। হারুন স্যার, মোশাররফ স্যারের কথার শেষ সূত্রটা, তিনি যে কথাটি বললেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে বিশেষ করে বঙ্গবন্ধুকে হত্যার বহু আগে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বা সেখানে যে সেই স্টেট ডিপার্টমেন্টের গোপন দলিলগুলো, সেখানে যে কখন তাকে হত্যা করা হবে, অর্থাৎ তিনি যে আকাশচুম্বী জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কমিয়ে তারপরে কি তাকে হত্যা করা হবে, এই ধরনের নানান হিসেব নিকেশ। কিন্তু মোশাররফ স্যার যে কথাটি বললেন যে জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী, আজকের বাংলাদেশে তো বটেই, এবং আগামী আরও 100 বছরে হয়তো আমরা দেখব। আমি আপনার কাছ থেকে শেষ মন্তব্য চাইব, কিন্তু তার আগে আবারও খুব ছোট্ট একটি গানের অংশ শোনাবো। 1972 সালে হেমন্ত মুখোপাধ্যায় ঢাকা এসেছিলেন। 32 নম্বর বাড়িতে বসে বঙ্গবন্ধু এবং হেমন্ত মুখোপাধ্যায় দুজনেই, বলা হয়ে থাকে এই গানটি যৌথভাবেই লেখা। একদম ছোট্ট একটি বিষয় যে বঙ্গবন্ধু কি এই বাংলায় মোশাররফ স্যারের কথার সূত্র ধরে অনেক বেশি শক্তি নিয়ে আবারও আবির্ভূত বা এখনো আবির্ভূত, সেটার মধ্যে নিশ্চয়ই ইঙ্গিতটি রয়েছে। হারুন স্যার, আপনাকে দিয়ে শেষ করবো। আমরা শেষ করব, কি বলবেন? আসলে বঙ্গবন্ধু ভবিষ্যতে আরো যে উজ্জ্বল হবেন, এটা ভবিষ্যতের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কেন আমরা বঙ্গবন্ধু হত্যার 46 বছর পরে আজকে কি দেখতে পাই? সারা বাংলাদেশ জুড়ে সারা বাঙালি জাতি অশ্রু নয়নে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে স্মরণ করছে। শুধু বাংলাদেশ কেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সারা বিশ্বের যে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক এবং রাষ্ট্রপ্রধানরা যে বক্তব্য মন্তব্য করেছেন, তার মধ্যে তো দেখতে চাই যে একটা যিনি জাতি রাষ্ট্র সৃষ্টি করলেন, তাকে কিভাবে হত্যা করা হলো। কাজেই আমার মনে হয় যে অপেক্ষা করার কোনো অবকাশ নেই। ইতিমধ্যেই বঙ্গবন্ধু তার স্বমহিমায় আপন তার নির্ধারিত যে স্থান, সেখানে কিন্তু তিনি অধিষ্ঠিত হয়েছেন। জি স্যার, আজকে একদম থামাতেই হচ্ছে।
আবারও দেখা হবে অন্য আয়োজনে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবসময় আপডেট পেতে চোখ রাখুন এটি নিউজের পর্দায়। আর এই অনুষ্ঠানটি রাত 1:10 পুনঃপ্রচারিত হবে। আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।